গুড মর্নিং। আমি সুব্রত। তো অনেক দিন পর তোমাদের সাথে দেখা। ঈদের বন্ধ মনে হয় সবাই ভালোই কেটেছে। এখন তো আমরা একটু খারাপ অবস্থায় আছি। সবাই বাসায় থাকি, বাসায় থেকেই সব কাজকর্ম করতে হয়। তোমরা অনেক দিন পর কেমিস্ট্রি ক্লাসে আমাকে মানে আমি আসলাম তোমাদের সাথে দেখা করতে। এখন থেকে আমি বোর্ডেই ক্লাস নেব চিন্তা করেছি, তোমাদের জন্য বোর্ডের ব্যবস্থা করে ফেলেছি। যাই হোক, তোমরা মানে মনে করি যে স্যারের কতগুলো ক্লাস তোমরা পেয়েছো। আমি আজকে থেকে তোমাদের কেমিস্ট্রির জারণ বিজারণ যে কিভাবে সমতা করে এই সম্পর্কে কিছু আলোচনা করব, কিছু ধারণা দিব, যাতে তোমরা খুব সহজেই জিনিসগুলো আয়ত্ত করতে পারো এবং খুব সহজেই তোমার মাথায় ক্যাচ করতে পারো। আমি খুব সহজভাবেই কথাগুলো বলবো, মানে এতটা সহজভাবে, এতটা ভেঙে বলবো যে তোমরা শুধুমাত্র লেকচারটা ফলো করলেই সম্পূর্ণ সব কিছু মানে ঠিকভাবে তোমাদের মাথায় চলে আসবে। আমি একটু রিভিউ করব পিসের কয়েকটা কথা, যাতে কোনো কিছু শুনলে তোমাদের বুঝতে সমস্যা না হয়। ওকে, আমরা চলো শুরু করি। জারণ আর বিজারণ, জারণ বিজারণ দুইটা কথা, খুব সহজ কথা, কিন্তু সহজ কথা সহজভাবে বলা যায় না, সেটা অবশ্যই তোমরা জানো। সেই জিনিসটাই আমি চেষ্টা করব, সহজ কথাকে কীভাবে সহজভাবে বলতে হয়। ওকে, শুরু করি। জারণ, আমরা মনে রাখবো জারণ মানে ছাড়ন। জারণ মানে কি লিখবো? জারণ মানে ছাড়ন। আর বিজারণ, বিজারণ মানে গ্রহণ। আমাদের দুইটা জিনিস মনে রাখতে হবে, জারণ মানে ছাড়ন আর বিজারণ মানে গ্রহণ। ওকে, এখন জারণ বিক্রিয়া মানে কি? জারণ বিক্রিয়া এটা কি? একটা অবস্থা মিন করবে। যে বিক্রিয়ায় কোনো ইলেকট্রনীয় সত্তা ইলেকট্রন দান করে সেই বিক্রিয়াকে বলা হয় জারণ বিক্রিয়া। এখানে ইলেকট্রনীয় সত্তা বলতে যে কোনো পরমাণু, মৌল, যৌগ, যে কোনো কিছু হতে পারে, যেটা কি করবে? ইলেকট্রন দান করবে। দান 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 মানে কি? ছাড়ন, ছাড়িতে হবে, বা ইলেকট্রন চলে যাবে। ইলেকট্রন চলে গেলে সেই বিক্রিয়াকে আমি কি বিক্রিয়া বলবো? জারণ বিক্রিয়া। আমরা কি বুঝতে পারতেছি কথাগুলো? মনে হয় বুঝতে পারতেছি। আবার বলি, যে বিক্রিয়ায় কোনো ইলেকট্রনীয় সত্তা ইলেকট্রন দান করবে সেই বিক্রিয়াকেই জারণ বিক্রিয়া বলা হয়। ওকে, আচ্ছা, ঠিক একইভাবে যদি জিজ্ঞেস করা হয় বিজারণ বিক্রিয়া বলতে কি বোঝায়? বিজারণ বিক্রিয়া মানে হলো যে বিক্রিয়ায় কোনো ইলেকট্রনীয় সত্তা ইলেকট্রন গ্রহণ করে সেই বিক্রিয়াকে বলা হয় বিজারণ বিক্রিয়া। আমরা উদাহরণ দিব, উদাহরণ দিয়ে এই জিনিসগুলো ক্লিয়ার করব। ওকে, আচ্ছা, আমি সহজে প্রথম যে টপিকটা বলছি, জারণ মানে ছাড়ন। তাহলে আমি যদি এটা বলি সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে Na+ হয়, তাহলে এই বিক্রিয়াটাকে অবশ্যই আমি কিন্তু কোনো নাউন বলি নাই, কোনো একটা যৌগের কথা বলি, আমি বলছি বিক্রিয়ার কথা। যে বিক্রিয়ায়, সংজ্ঞাটা কি? যে বিক্রিয়ায় ইলেকট্রন ছাড়িত হয় বা ইলেকট্রন ত্যাগ ঘটে সেই বিক্রিয়াকে বলা হয় জারণ বিক্রিয়া, তাই তো? ওকে, ফাইন। তাহলে আমি এই বিক্রিয়াটার নাম কি দিব? জারণ বিক্রিয়া। এটা কি বিক্রিয়া? জারণ বিক্রিয়া। আর বিজারণ মানে গ্রহণ। যদি মনে করো ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে Cl- হয়, তাহলে সেই বিক্রিয়াটাকে আমি কি নাম দিব? বিজারণ বিক্রিয়া, তাই তো? আমরা মনে হয় বুঝতে পারতেছি, তাই না? ওকে, তাহলে জারণ বিক্রিয়া মানে ছাড়নের বিক্রিয়া, আর বিজারণ বিক্রিয়া মানে গ্রহণের বিক্রিয়া। এখন তোমাদের কনফিউশন তৈরি হয়, তাহলে জারক কি বিজারক কি? একটা হলো জারণ আর একটা হলো জারক। জারক আর একটা হলো বিজারক। দেখো, জারণ এটা একটা অ্যাডজেক্টিভ, আর জারক এটা একটা নাউন। জারক, 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 জারক এটা কি? একটা নাউন, একটা বস্তুকে মিন করে, একটা আয়নকে মিন করে, একটা কম্পাউন্ডকে মিন করে, একটা মৌলকে মিন করে। তাহলে জারক মানে হলো যে বিক্রিয়ক, যে বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে, মানে যে ইলেকট্রনীয় সত্তা ইলেকট্রন গ্রহণ করে তাকে বলা হয় জারক। এখানে দেখো, জারণ মানে হলো ইলেকট্রন ছাড়ন, আর জারক মানে কি? যে গ্রহণ করে। এটা কিন্তু আবার একটু ডিফারেন্ট কীভাবে? আমি জারক আর জারণ দুইটা ডিফারেন্ট কথা। জারক, জারক মানে যে ইলেকট্রনীয় সত্তা ইলেকট্রন গ্রহণ করে তাকে জারক বলা হয়, আর যে ইলেকট্রনীয় সত্তা ইলেকট্রন ত্যাগ করে তাকে বলা হয় বিজারক। ওকে, তাহলে বিজারক কি? বিজারক, আমি যদি কোশ্চেন করি, জারক, জারক মানে হলো যে
ইলেকট্রন গ্রহণ করে। বিজারক মানে কি? যে ইলেকট্রন ত্যাগ করে। জারণ মানে কি? যে বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ ঘটে, যে বিক্রিয়ায়। আর বিজারণ মানে কি? যে বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ ঘটে। ওকে, আমরা মানে জারণ বিজারণ জারক বিজারক বুঝতে পেরেছি। আমি এখন সুন্দর একটা বিক্রিয়া লিখব, দেখব আমরা বুঝি কি না বিক্রিয়াটা। ওকে, খুব দ্রুত একটু ট্রাই করব। আমি ক্লাসগুলো যেহেতু বোর্ডে নিব, বোর্ডে নিলে হয়তো বা মনে হয় ক্লাসটা একটু বড় হতে পারে। লিখি SnCl2 প্লাস FeCl3 বিক্রিয়া করে উৎপন্ন হচ্ছে FeCl2 প্লাস SnCl4। ওকে, এখন আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি, সেটা হলো জারণ বিক্রিয়ায় ইলেকট্রন যেহেতু ত্যাগ ঘটবে তাহলে ধনাত্মক আয়নের পরিমাণ কী হবে? বৃদ্ধি পাবে। আর বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রন যেহেতু গ্রহণ করবে তাহলে ধনাত্মক আয়নের পরিমাণ কী হবে? হ্রাস পাবে। এটা কীভাবে? তোমরা সবাই জানো, Na প্লাস, প্লাস মানে কি? এখানে ইলেকট্রনের ঘাটতি আছে। আর Cl মাইনাস, এখানে কি? ইলেকট্রনের আধিক্য আছে। আমি যদি এটা বলি Cu2 প্লাস, এখানে কয়টা ইলেকট্রন কম? 2টো। তাহলে আমি যদি এখান থেকে একটি ইলেকট্রন গ্রহণ করাই, Cu প্লাস হবে। তাই এখানে ইলেকট্রনের কি ঘাটতি কমলো না? তার মানে ধনাত্মক আয়নের পরিমাণ কমলো। যেহেতু ধনাত্মক আয়নের পরিমাণ হ্রাস পেয়েছে তাহলে এই বিক্রিয়াটাকে আমি কি বিক্রিয়া বলবো? বিজারণ বিক্রিয়া। কি বিক্রিয়া? বিজারণ বিক্রিয়া। আর যে ইলেকট্রন গ্রহণ করে সেইটাকে বলা হয় কি? জারক না বিজারক? একটু আগে বলেছে, সেটা হলো জারক। তার মানে ও হলো জারক। আর এই বিক্রিয়াটাকে আমি কি নাম দেব? বিজারণ বিক্রিয়া। আমি এটাই এখন এখানে দেখাবো যে কি হয়। একটু সবাই খেয়াল করি। সবাই একটু খেয়াল করি। আমার এখানে টিন Sn এর জারণ মান কত আছে? এখানে দেখো, এখানে ক্লোরিন মানে হলো ও একটা করে ইলেকট্রন নেয়, 2টা ইলেকট্রন নিয়েছে, Sn2 প্লাস। আর এই Sn এর জারণ মান কত? 4 প্লাস। এখানে আয়রন এর জারণ মান আমি যদি তোমাদের বলি, দেখো এখানে কত? 3 প্লাস, এখানে কত? 2 প্লাস। কোনো কনফিউশন আছে? মনে হয় কোনো কনফিউশন নেই। দেখো আমি খুব সহজেই, আচ্ছা সহজেই মনে হয় এটা বের করতে পারো। আমাদের এটা শেখা উচিত এতদিনে, যেটা কত? 2 প্লাস 3 প্লাস, তো Fe2 প্লাস Sn4 প্লাস। ওকে, কোনো সমস্যা? মনে হয় কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমি যদি কোশ্চেন করি ঠিক ওই শর্তটা থেকে, যে জারণ বিক্রিয়ায় ধনাত্মক আয়নের পরিমাণ বৃদ্ধি পায়, একটু দেখো তো এখান থেকে এখানে ধনাত্মক আয়নের পরিমাণ বৃদ্ধি পেয়েছে না? তাহলে আমি এই বিক্রিয়াটাকে কি বিক্রিয়া বলবো? জারণ বিক্রিয়া। ঠিক একইভাবে এখান থেকে বিজারণ বিক্রিয়ায় ধনাত্মক আয়নের পরিমাণ হ্রাস পায়, তাহলে এই বিক্রিয়াকে আমি কি বিক্রিয়া বলবো? বিজারণ বিক্রিয়া। এখন যে ইলেকট্রন গ্রহণ করে, তাহলে ও ইলেকট্রন গ্রহণ করছে বিধায় তো ইলেকট্রনের সংখ্যা বা ধনাত্মক আয়নের পরিমাণ হ্রাস পেয়েছে, তাহলে ও কি হবে? জারক। আর ও কি হবে? বিজারক। আমরা মানে সহজেই বুঝতে পেরেছি, তাই না? জারক বিজারক, জারণ বিজারণ। ওকে, আচ্ছা এখন একটা কথা আমাদের জানতে হবে যে জারণ বিজারণ সব সময় একই সাথে ঘটে। একই সাথে কেন ঘটে? মনে করো আমি বাইরের থেকে যদি ঘরে আসি, যদি বাইরের থেকে কিছু খাবার দাবার না নিয়ে আসি, তাহলে ঘরের মানুষ কি খেতে পারবে? বিষয়টা এমন। ও যদি ইলেকট্রন না ছাড়ে তাহলে কি ও সেই ইলেকট্রন গ্রহণ করতে পারবে? কখনোই পসিবল না। এই জিনিসটাই, যে ও যদি ইলেকট্রন ছাড়ে তাহলেই সেই ইলেকট্রনটা গ্রহণ করতে পারবে। ওকে, আমি তাহলে এখানে মনে একটু সমতায় ভিন্নতা আছে, আমরা সমতাটা করে ফেলি। আমার এখানে ক্লোরিন আছে কয়টা? 3 4 2 6, এখানে আছে 2 3 2 5। আমি যদি একে 2 দিয়ে গুণ করি তাহলে হবে 4 4 8, এখানে 2 দিয়ে গুণলে 6, তাহলে এখানে হবে 2 8, এখানে 2 3 দিয়ে গুণলে 6 6 2 8। ওকে ওকে, জারণ বিজারণ যুগপৎভাবে ঘটে সেটা আমরা একটু শিখি। তাহলে জারণ বিক্রিয়াটা লিখি, জারণ বিক্রিয়া। আচ্ছা, এখন তোমাদের একটা জিনিস একটু আমি বলবো, সেটা হলো জারণ বিক্রিয়া আর বিজারণ বিক্রিয়া যখন করা হয় তখন সাধারণত দর্শক আয়ন, যে আয়নগুলো কোনো ইলেকট্রন গ্রহণও করে না, কোনো ইলেকট্রন বর্জনও করে না, সেই ইলেকট্রনগুলোকে বলা হয় দর্শক আয়ন। তাহলে দর্শক আয়ন সাধারণত বাদ দিয়ে লিখতে হয় জারণ বিক্রিয়া বিজারণ বিক্রিয়ার মধ্যে।
এটা হলো কঙ্কাল সমীকরণ। এটাকে মানে যখন আমি ভেঙে লিখব সেটাকে আমি কী নাম দিব? কঙ্কাল সমীকরণ। এটাকে অর্ধ সমীকরণও বলে অথবা কঙ্কাল সমীকরণও বলে। তাহলে এই সমীকরণটা বা এই সমীকরণটা যখন লিখবো তখন দর্শক আয়ন বাদ দিবে। একটু দেখো তো, এর জার্ন মান -1, সবাই জানো। এখানেও -1, এখানেও -1, এখানেও -1, এখানেও -1, তার মানে এর কি কোনো জার্ন মানের পরিবর্তন হয়েছে? যেহেতু হয়নি, তার মানে আমি বুঝতে পারতেছি এটা একটা দর্শক আয়ন। দর্শক আয়ন মানে যার আয়নের বা জার্ন মানে কোনো পরিবর্তন হয় না। ওকে, আমি একটু ওকে, তাহলে আমি এটা এখন জারণ বিজারণ বিক্রিয়াটা লিখবো, লিখে প্রথম টপিকটা একটু শেষ করব, তারপর আবার নতুন টপিকে যাব। তাহলে আমি এখানে লিখি জারণ Sn2+, দুইটা ইলেকট্রন ত্যাগ করতেছে, দেখতে পাচ্ছি তো? হ্যাঁ, অবশ্যই দেখতে পারতেছি। Sn4+, সমীকরণ 1, বিজারণ বিক্রিয়া। আচ্ছা, এখানে লিখতে বিজারণ অর্ধ বিক্রিয়া, এটা নিয়ম। এখানে লিখতে হবে জারণ অর্ধ বিক্রিয়া। তাহলে বিজারণ বিক্রিয়া কী দিবে? Fe3+, ও ইলেকট্রন একটা গ্রহণ করবে, Fe2+। একটু দেখো, ও ছাড়বে দুইটা, ও গ্রহণ করবে একটা, তাহলে ওকে আমার 2 দিয়ে গুণ করতে হবে। কেন? কারণ আমি যদি দুইটা ইলেকট্রন ত্যাগ করি তাহলে অবশ্যই দুইটা ইলেকট্রনকে রিসিভ করতে হবে। রিসিভ করার জন্য 2 জন লাগবে। তাহলে 2 জন লাগলে আমি এখানে কত দিয়ে গুণ করব? 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করে আমি এখন লিখব 1 + 2 × 2 করে পাই। তাহলে কী লিখব? Sn + 2Fe2+, সরি 2+ না 3+, = Sn2+, Sn4+ + 2Fe2+। মনে হয় আমরা বুঝতে পেরেছি। আমি এখন যদি দর্শক আয়ন যোগ করে, লাস্ট লাইনে কিন্তু আবার বলতে হবে দর্শক আয়ন যোগ করে, দর্শক আয়ন যোগ করে আমি কি লিখব? SnCl2 + 2FeCl3 = SnCl4 + 2FeCl2। ওকে, আমি আবার প্রথম থেকে বলি, ইলেকট্রন ত্যাগ ঘটতেছে, ইলেকট্রন গ্রহণ করতেছে, তার মানে এটা একটা জারণ বিক্রিয়া, এটা একটা বিজারণ বিক্রিয়া। আর ও হলো কি, জারক না বিজারক? অবশ্যই ইলেকট্রন গ্রহণ করতেছে, তার মানে ও নিজে জারক আর ও নিজে বিজারক। ওকে, আচ্ছা, এখন একটা কনফিউশন তৈরি হয়, জারক অপরকে কি করে? জারক অবশ্যই জারক ইলেকট্রন গ্রহণ করবে, আর ইলেকট্রন গ্রহণ করার বিক্রিয়াকে কী বলে? বিজারণ বিক্রিয়া। আর অপর কী করে? ইলেকট্রনটা ত্যাগ করবে। তার জারক অপরকে জারিত করে আর নিজে বিজারিত হয়। এই কথাগুলো একটু কনফিউশন তৈরি, হঠাৎ করে কেউ জিজ্ঞেস করলে অনেকেই বলতে পারবে না। কী কোশ্চেনটা? জারক অপরকে জারিত করে, নিজে বিজারিত হয়। বিজারক অপরকে বিজারিত করে, নিজে জারিত হয়, তাই না? ওকে, আমরা মনে হয় বুঝতে পেরেছি। এখন এরপর আমরা নতুন টপিকে যাব। থ্যাংক ইউ। আচ্ছা, আমি এখন যে টপিকটা শেখাবো সেই টপিকটা হলো বিভিন্ন প্রকার মৌলের যৌগের কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা নির্ণয়। এই টপিকটা শেখাবো। এখন এই টপিকটা জানার জন্য আমাদের কতগুলো জিনিস জানতে হবে। প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হলো গ্রুপ 1-এর যে মৌলগুলো আছে সেগুলো কোনো যৌগে যদি থাকে তাহলে তার জারণ মান +1। গ্রুপ 1-এর মৌলগুলো যদি কোনো যৌগে থাকে তার জারণ মান কত? +1। যদি গ্রুপ 2-এর মৌল থাকে তার জারণ মান কত? 2+। আচ্ছা, 2+ বা +2। গ্রুপ 3 সেগুলো কত? +3। ঠিক একইভাবে গ্রুপ 18 হলো 0, গ্রুপ 17 হলো -1, গ্রুপ 16 হলো -2, আর সরি 2 মাইনাস আর 1 আগে তারপর মাইনাস, আর গ্রুপ 16, 15 3 মাইনাস। এইভাবে এটা আমাদের একটু মনে রাখতে হবে যে গ্রুপ 1-এর সেটা কত? +1 বা 1+, গ্রুপ 2-এর 2+, গ্রুপ 3-এর 3+। গ্রুপ একইভাবে গ্রুপ 18 হলো 0, গ্রুপ 17 হলো -1, গ্রুপ 16 হলো -2, গ্রুপ 15 হলো -3। ওকে, আচ্ছা, এখন আমি প্রথম যে জিনিসটা পড়াবো সেটা হলো সালফিউরিক অ্যাসিডের কেন্দ্রীয় মৌল সালফার। এর জারণ মান কত? এটা তোমরা সবাই জানো, 9-10-এ শিখে এসেছো। তারপর আমি প্রথম হিসাবে এটা একটু দেখিয়ে দিচ্ছি। ধরি এর জারণ মান হলো x। যদি এটা x হয় তাহলে এটা গ্রুপ 1-এ অবস্থিত, তার জারণ মান কত হবে? +1। এটা
মুখস্থ। ওকে, তাহলে 2 × 1। ঠিক একইভাবে এটা গ্রুপ 16-এ অবস্থিত, যার মান কত -2, -2 × 4। তাহলে জারণ মান আমি যদি হিসাব করি কত আসবে, +4। এটা হলো একদম সহজ জারণ মান নির্ণয়, একদমই সহজ। এখন যদি তোমাকে একটু ডিফারেন্ট যৌগ দেয়, সেই ক্ষেত্রে তোমরা কিভাবে করবা বা কিভাবে এটা সলভ করবা সেটা আমরা এখন একটু শিখব। নতুন একটা যৌগ, সেটা হলো পার মনোসালফিউরিক অ্যাসিড, যার সংকেত হলো H2SO5। এখন এইটার জারণ মান নির্ণয়ের জন্য তোমাদের অবশ্যই একটা যৌগের গাঠনিক সংকেত আঁকতে হবে। কি আঁকতে হবে? গাঠনিক সংকেত। আমি যদি গাঠনিক সংকেত না আঁকি তাহলে ভুলেও এই অঙ্ক বা এই জারণ মান নির্ণয় করতে পারবো না। কেন্দ্রীয় মৌল কি? সালফার। ওকে, আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কেন্দ্রীয় মৌলটা সালফার, তার জারণ মান নির্ণয় করতে হবে। এখন আমি যদি জারণ মান নির্ণয় করতে চাই অবশ্যই তার গাঠনিক সংকেত আঁকতে হবে। এই গাঠনিক সংকেত আমি আঁকলাম, দেখো সবাই। সালফারটা মাঝখানে দিলাম, বাকি অংশ অক্সিজেন অক্সিজেন এইচ এইচ এইভাবে গেল। তোমরা সবাই মনে রাখবা যে এই মনোসালফিউরিক অ্যাসিড এর জারণ মান আঁকার জন্য আমাকে অবশ্যই তার কি বের করতে হবে? গাঠনিক সংকেতটা বের করতে হবে। এখন গাঠনিক সংকেত আমি যদি বের করতে না পারি তাহলে আমি এটার এই সালফারের জারণ মান বের করতে পারবো না। ক্লিয়ার? বুঝতে পেরেছি? ওকে, আচ্ছা, তার আগে আমাকে দুইটা জিনিস একটু মাথায় রাখতে হবে যে ওই সংকেতে, ওই গাঠনিক সংকেতে কোনো সন্নিবেশ বন্ধন আছে কিনা। আমরা সবাই সন্নিবেশ বন্ধন সম্পর্কে জানি। সন্নিবেশ বন্ধন হলো কি? সেই বন্ধন যে বন্ধন গঠনের সময় কোনো একটি মৌল অপর একটি মৌল বা আয়ন অপর একটি মৌল বা আয়ন থেকে বা যৌগ থেকে একজোড় ইলেকট্রন নিয়ে ওই একজোড় ইলেকট্রন দুইটা কেন্দ্রের বা দুইটা নিউক্লিয়াসের চারদিকে পরিবহন করে। ওই ধরনের বন্ধনকে সন্নিবেশ বন্ধন বলে। এই পার মনোসালফিউরিক অ্যাসিডে কয়টা সন্নিবেশ বন্ধন আছে? এই একটা, এই একটা। এখন একটু বলো তো, এই সালফিউরিক অ্যাসিড যে তৈরি হলো, সেই সালফিউরিক অ্যাসিডে ওর নর্মালি কয়টা এক্সট্রা ইলেকট্রন, মানে দুইটা ইলেকট্রন পেলো, যেহেতু ওর তৈরিতা বেশি। তাহলে ও যদি দুইটা পায় তাহলে O2- আকারে থাকবে। ক্লিয়ার? বুঝতে পেরেছি? ওকে, এখন এই অক্সিজেন এখান থেকে একটা ইলেকট্রন নেবে, এখান থেকে একটা ইলেকট্রন নেবে। তাহলে আমি যদি এখানে লিখি এইটা তাহলে ওর জারণ মান কত হবে? -2 বা -2। এই অক্সিজেন এখান থেকে ইলেকট্রন নেবে, এই হলো -1। বুঝতে পেরেছি? ওকে, তাহলে একটু কনফিউশন, একটু ডিফারেন্স আছে। তোমরা সবাই জানো যে আমরা ছোটোবেলায় সুপার অক্সাইড, পার অক্সাইড এগুলো দেখেছিলাম। পার অক্সাইডের মধ্যে অক্সাইডের জারণ মান -1। তাহলে ওই রকম ক্ষেত্রে যৌগটা কি? আমি যে এই যে পার অক্সাইড লিখি, দেখো একটু, H2O2, আমার সংকেতটা হলো HOH। তাহলে ও অ্যাকচুয়ালি কয়টি ইলেকট্রন নিচ্ছে? প্রত্যেকের একটা একটা করে ইলেকট্রন নিচ্ছে, দুইটা তো নিতে পারতেছে না। তাহলে জারণ মান কি -2 হবে? হবে না, তখন হবে -1। ঠিক একই জিনিস, ও এখান থেকে একটা ইলেকট্রন নিচ্ছে। এই অক্সিজেন দুইটা তো সেম অক্সিজেন, এখান থেকে তো আর ইলেকট্রন সম্পূর্ণভাবে নেওয়া পসিবল না, তার মানে এখান থেকে -2 হচ্ছে না। কিন্তু ও এখান থেকেও নিচ্ছে, এখান থেকে, তো আমি এটা -2। ঠিক একইভাবে আমি যদি বলি ও এখান থেকে একটা ইলেকট্রন নিচ্ছে, তাহলে ওর জারণ মান কত? -1। এখান থেকে তো নিতে পারতেছে না। তাহলে একটু দেখো আমার তিনটা অক্সিজেনের জারণ মান কত হয়? এই একটা, তিনটা অক্সিজেনের জারণ মান হলো -2, আর দুইটা অক্সিজেনের জারণ মান কত? -1 করে। তাহলে আমি যদি এখন হিসাব করি, তাহলে ওর জারণ মান কত হবে? +1। ওর জারণ মান কত হবে? +1। তাহলে আমি হিসাব করতেছি জারণ মানটা, 2 × +1 প্লাস x প্লাস 3 × -2 প্লাস 2 × -1 = 0। এর উপরে কোনো আয়ন নাই, সামগ্রিকভাবে এর উপরে কোনো আয়ন যদি না থাকে তাহলে ইকুয়াল টু দিয়ে আমি কি লিখি? 0 লিখি। তাহলে আমার এটা কি চলে আসতেছে? 3 × 6, 6 × 2 8, -8 প্লাস 2 প্লাস x = 0। সুতরাং x = +6। ওকে, হ্যাঁ, ওকে। আমরা এরপর যেটা শিখবো সেটা হলো সোডিয়াম থায়োসালফেট। এটা তোমাদের বাসার কাজ। ওকে, আমি সুন্দরভাবে এঁকে দিয়েছি। এখানে এটা -2 হবে, -2 তার মানে এটা সালফার হবে কত? -2। আর ওর এই সালফারটা হবে কত? এই সালফারটা হবে, আমরা হিসাব করে বের করব, আর এই সালফারটা হবে -2।
হিসাব করলে দেখবে এটা প্লাসের দিকে একটা মান আসছে। এটা তোমরা বাসার কাজ, এটা তোমরা নিজেরা করবা। ওকে ওকে। আচ্ছা, আমরা এখন নতুন যে টপিকটা বা নতুন যে যৌগটার জারণ মান নির্ণয় করব সেটা হলো ক্রোমিয়াম অক্সাইড, বা এখানে যদি তুমি বলো ক্রোমিয়াম পেন্টাঅক্সাইড। এখন এইটা বাইরে থেকে দেখলে মনে হবে কি এর জারণ মান -2 হলে ক্রোমিয়ামের জারণ মান কত হয়ে যাচ্ছে, -2 × 5 + x = 0, সুতরাং x = +10। এখন +10 মানে কি ক্রোমিয়াম 5টি ইলেকট্রন ত্যাগ করতেছে। এটা কি পসিবল? কেন পসিবল না সেটা আমরা একটু বুঝে নেই। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে আমি দেখতে পাচ্ছি যে এর শেষ কক্ষপথে একটা এবং ডি অরবিটালে আছে 5টা ইলেকট্রন। ও যদি সর্বোচ্চ ইলেকট্রন ছাড়তে পারে সেটা হলো এই একটা এবং এই 5টা, মানে এর জারণ মান কত হওয়া পসিবল, সর্বোচ্চ +6। ওকে, এখন এই +6 বাদ দিয়ে এসে +10, এটা তো পসিবল না। তার মানে এটার গাঠনিক সংকেতটা আমাদের আঁকতে হবে এবং একে দেখতে হবে যে এটা কি হয়, ঘটনাটা কি হয়। আমরা একটু দেখি। ক্রোমিয়াম এভাবে থাকে, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, আর এখানে একটা অক্সিজেন। আর এই অক্সিজেনগুলোর মধ্যে একটা নিজস্ব সমযোজী বন্ধন থাকে। তাহলে সমযোজী বন্ধন যদি থাকে, এর জারণ মানটা আমি তো তোমাদের একটু আগেই দেখিয়েছি যে এর জারণ মানটা এখান থেকে 2টা ইলেকট্রন যদি যায় -2, এখান থেকে একটা ইলেকট্রন যাবে, একটা ইলেকট্রন, তার মানে জারণ মান -1 -1 -1 -1। সো আমি যদি ক্রোমিয়ামের জারণ মান x ধরি, x প্লাস ওইটা হবে -2 × 1 প্লাস -1 × 4 = 0। দেখো একটু এখন আমরা যদি সমতা করি কত আসে, সুতরাং x - 6 = 0, বা সুতরাং x = +6। মনে হয় বুঝতে পেরেছি। এটা হচ্ছে ডিফারেন্ট একটা দুইটা ডিফারেন্ট তোমাদের দেখিয়ে দিলাম, যে মনোসালফিউরিক অ্যাসিড আর ক্রোমিয়াম পেন্টাঅক্সাইড। ওকে, এখন আমরা জারণ বিজারণের সমতায় যাব, সমতার নিয়ম শিখব, নিয়ম শিখে বাকি কাজটুকু শুরু করব। ওকে, তার আগে আমি একটা টেবিল এঁকে দিব। সেই টেবিলটা আমি বললাম, টেবিলটা বাসায় মিনিমাম 5 বার করে লিখবে। কয়বার করে? 5 বার করে। তুমি টেবিলটা যত ভালো পারবে, আমি টেবিলটা এখনই দেখাবো, যত ভালো পারবে তত তোমার পরীক্ষা ভালো হবে, তত তুমি দ্রুত জারণ বিজারণ সমতা করতে পারবে। ওকে, আমরা এখন যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো জারক এবং বিজারক কোনগুলো, এবং জারণ বিক্রিয়া এবং বিজারণ বিক্রিয়া করার জন্য যে জারণ মানের কীরূপে পরিবর্তন হয়, একটি জারক কতগুলো ইলেকট্রন গ্রহণ করে, একটি বিজারক কতগুলো ইলেকট্রন ত্যাগ করে, তা আমাকে জানতে হবে। এবং সেই জানার জন্য এই যে টেবিল, আমি সুন্দরভাবে টেবিলটা এঁকে দিয়েছি তোমাদের জন্য। আমি এখনই বুঝাই দিব কিভাবে এটা মনে রাখতে হয়, বা কীভাবে এটা মনে রাখার কোনো ওয়ে বলতে তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে। এটা আমি আবারও বলতেছি, এই চ্যাপ্টারের জারণ বিজারণ বিক্রিয়া এবং ম্যাথ যদি তোমাকে পারতে হয়, তুমি যদি এই ম্যাথগুলো করতে চাও, তাহলে এই টেবিলটা মুখস্থ রাখতে হবে। যে কয়টা দরকার আমি সে কয়টাই দিয়েছি, বেশি দেই নেই। সো খুব সুন্দরভাবে সেটা মুখস্থ রাখতে পারলেই তুমি জারণ বিজারণ খুব সহজেই করতে পারবে। আমি এটা নিয়ে একটা গল্প বলবো, নেক্সট ক্লাসে বলবো যে এইটা কি হয় বা কিভাবে আমি মনে রেখেছিলাম। ওকে, আচ্ছা শুরু করি। প্রথম যে জিনিসটা আমাদের জানতে হবে, জারকের নাম। কতগুলো জারক তোমাদের বিক্রিয়ায় পরীক্ষা আসতে পারে সেগুলোর নাম। একটা হলো প্রথম KMnO4, এটার নাম হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট। কী নাম? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ওকে, আচ্ছা, এটা অ্যাসিডিক অবস্থায় একটা অবস্থা, মানে এক ধরনের নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে। বেসিক বা ক্ষারীয় অবস্থায় আরেকটা নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে। তারপর আছে ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তারপর আছে হাইড্রোজেন পারঅক্সাইড, তারপর আছে ফেরিক ক্লোরাইড। এই কয়টা। আরেকটা আমাদের একটু বাদ পড়েছে, সেটা হলো পটাশিয়াম ডাইক্রোমেট। হ্যাঁ, আমি সেটা লিখে দিব, টেনশনের কিছু না, সেটা আমি লিখে দিব। সো যে কয়টা লিখেছি সেই কয়টা দিয়ে আমি আলোচনাটা আগে শেষ করি। ওকে, আমার প্রথম যে যৌগটা সেটা হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এইখানে সংশ্লিষ্ট মৌল হলো ম্যাঙ্গানিজ। আমরা একটু মনে রাখবো এটার সংশ্লিষ্ট মৌল কি? ম্যাঙ্গানিজ।
ম্যাঙ্গানিজ। ওকে, এখন এই ম্যাঙ্গানিজের মূল জারণ সংখ্যা কত? আমি দেখো এই ম্যাঙ্গানিজের মূল জারণ সংখ্যা আমি যদি হিসাব করি, এর হলো 4 দুগুণে 8, -8 আর +1, এটা গ্রুপ 1-এর মূল, তাহলে জারণ মান কত? +7। আমি মূল জারণ সংখ্যা +7 লিখে দিয়েছি। এবং আমার যেটা মনে রাখতে হবে, সে অ্যাসিডীয় মাধ্যমে কয়টা ইলেকট্রন গ্রহণ করে? সে অ্যাসিডীয় মাধ্যমে 5টা ইলেকট্রন গ্রহণ করে। ওকে, আমাদের মুখস্থ রাখতে হবে সে অ্যাসিডীয় মাধ্যমে কয়টা ইলেকট্রন গ্রহণ করে? 5টা। সো আমি এখানে কত লিখবো? 5। ওকে, আচ্ছা, +7 এটা মানে কি? তার 7টা ইলেকট্রন ঘাটতি আছে, মানে 7টা ইলেকট্রন কম আছে। এখন যদি সে 5টা গ্রহণ করে, তার পরিবর্তিত জারণ সংখ্যা কত হবে? +2। এবং পরিবর্তিত রূপটা কী হবে? Mn2+। আমরা মনে হয় বুঝতে পেরেছি, এই ফার্স্ট লাইনটা মনে হয় আমরা বুঝতে পেরেছি। আমি সহজেই যদি আমি বলতে চাই, সেটা হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যার সংশ্লিষ্ট মৌল হলো ম্যাঙ্গানিজ। সে ম্যাঙ্গানিজের জারণ মান হলো +7 ও অ্যাসিডীয় মাধ্যমে 5টি ইলেকট্রন গ্রহণ করে, তাহলে পরিবর্তিত জারণ মান কত? +2 এবং সংশ্লিষ্ট মৌলটার পরিবর্তিত রূপ কি? Mn2+। এখন তোমাদের একটা কোশ্চেন হবে, স্যার আমার যে 5টা গ্রহণ করে সেটা আমি কিভাবে বুঝলাম? এটা বোঝার কোনো ওয়ে নাই। এটা বিজ্ঞানীরা পরীক্ষা করছে, পরীক্ষা করে দেখছে যে সে 5টা ইলেকট্রন গ্রহণ করে এমন একটা যৌগ তৈরি করে, সেই যৌগে ওর জারণ মানটা +2 হয়। সো 5টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। আর আমি যেহেতু তোমাদের বলে দিয়েছি, তাহলে তোমাদের এটা মুখস্থ রাখতে হবে। তার মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কয়টা ইলেকট্রন গ্রহণ করে? 5টা। ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইটা দিয়ে তোমাদের হাজার হাজার ম্যাথ আছে। হাজার একটু বেশি ফেললাম, প্রায় 50টার মতো ম্যাথ এই সম্পর্কিত তোমরা পাবা। টেস্ট পেপারটা খুলো, অবশ্যই দেখতে পাবা। ওকে, আচ্ছা, এখন এইটা তেমন একটা গুরুত্বপূর্ণ না, এই পর্যন্ত আসে নাই, তাও আমি দিয়ে দিলাম যদি কখনো আসে। তাই KMnO4 যদি বেসিক মিডিয়াম হয়, ক্ষারীয় মাধ্যম হয়, তাহলে সে ইলেকট্রন গ্রহণ করবে কয়টা? একটা। তাহলে ওর জারণ মানটা কত হয়েছে? +7 থেকে একটা ইলেকট্রন গ্রহণ করলে +6 কে। এটা হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আর এটা হলো পটাশিয়াম ম্যাঙ্গানেট, K2MnO4। ওকে, এখন আমরা পরের যেটা করব সেটা হলো ক্লোরিন ফ্লোরিন। এটা একদম সহজ, ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন। সেটা হলো ওর ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন সংশ্লিষ্ট মৌল, ওর জারণ মান 0। কোনো একটি মৌলের জারণ মান 0, এটা মনে রাখতে হবে। ইলেকট্রন গ্রহণ করে একটা গ্রহণ করে কি হবে? -1। পরবর্তী জারণ সংখ্যা -1, তাই যৌগটার কী রূপ হবে? Cl-, Fe-, Br-। ওকে, আচ্ছা, এরপর আমি যেটা লিখবো সেটা হাইড্রোজেন পারক্সাইড। এই যে তোমাদের পারক্সাইড চলে আসছে, পারক্সাইডের সংশ্লিষ্ট মৌল হলো O। ওকে, সংশ্লিষ্ট মৌল কি? O। এর জারণ মান আমি একটু আগে দেখিয়েছি, ওর জারণ মান হলো কত? -1। তাহলে জারণ মান -1। ও একটা জারক, সে ইলেকট্রন গ্রহণ করবে, সে আরেকটা গ্রহণ করে কি হবে? একটা ইলেকট্রন গ্রহণ করছে, জারণ মান কত হবে? -2। তাহলে -2 -1 থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে তার সংশ্লিষ্ট অবস্থাটা কি হচ্ছে? O2-। ওকে, আমি ফ্রেমের বাইরে চলে গেলেও আমার সাউন্ড কিন্তু ক্লিয়ার কাট শোনা যাবে। সো এটা আমাদের মনে রাখতে হবে। এটা কী হবে? হাইড্রোজেন পারক্সাইড একটা ইলেকট্রন ত্যাগ করে O2- তৈরি হচ্ছে। বুঝতে পেরেছি? ওকে, তারপর আমাদের আরেকটা যৌগ, সেটা হলো ফেরিক ক্লোরাইড। ফেরিক ক্লোরাইডের সংশ্লিষ্ট মূল্য Fe। আমি যদি হিসাব করি, এখানে ওর জারণ মান কত? +3 বা 3+। তাহলে ও ইলেকট্রন গ্রহণ করে কয়টা? একটা গ্রহণ করে হবে কত? +2। এই অনেকে আবার একটা কোশ্চেন করে, স্যার ইলেকট্রনের চার্জ মাইনাস আপনি দেন না কেন? এটা তোমরা একটু দিয়ে দিও, অথবা না দিলেও স্যাররা মাঝে মাঝে কারেন্ট দিয়ে দিও। স্যার যেহেতু বইয়ে আছে দিয়ে দিও ইলেকট্রন চার্জকে -1। ক্লিয়ার? ওকে, আমরা এখানে যে কটা শিখেছি সেই কটা হলো জারক। এখন একটা জারক আমাদের বাদ পড়ে গেছে, সেটা আমরা একটু লিখবো। আমি এইটা একটু মুছে ফেলি, ওই জারকটা লিখি, কারণ আমাদের ওই জারকটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। ওইটা দিয়ে, ওই যে এটা যেমন বললাম 50টা, ওইটাও এরকম 50টা। এই দুইটা দিয়েই আমার সব কিছু করতে হবে। আমার এটা কই গেল? ফালাই দিছি নাকি? আচ্ছা, যাই হোক, নেক্সট দিন আমি নিয়ে আসবো, ডাস্টটা নিয়ে আসবো। আচ্ছা, আজকে টিস্যু দিয়েই মোছামুছি করি। ওকে, K2Cr2O7, এটার নাম হলো পটাশিয়াম ডাইক্রোমেট। এই সংশ্লিষ্ট মৌল কি? ক্রোমিয়াম। দেখো এখানে আবার একটু ঝামেলা আছে, ক্রোমিয়ামের সংখ্যা 2টা। ওর জারণ মান একটু হিসাব করি। 7 দুগুণে 14, -14, +2, তার মানে কত? +12, তাই তো? তাহলে +12, এখানে 2টা আছে, তাই 2x = +12।
2x ইকুয়াল টু +12, সুতরাং x ইকুয়াল টু কত হবে +6। ক্লিয়ার? ওকে, তাহলে এর জারণ মান কত আমি লিখব +6। ও ইলেকট্রন গ্রহণ করে হলো কয়টা? 3টা। কয়টা গ্রহণ করে? 3টা। এখন ক্রোমিয়াম আছে কয়টা? 2টা। তো 2টায় গ্রহণ করবে কয়টা? 3 × 6। তাহলে সব পরিবর্তিত জারণ মান কত? +3। হিসাব করো, ওর যেহেতু +6, 3টা গ্রহণ করলে +3 হবে, তাহলে এখানে কি হবে 2Cr3+। এই 2টা না দিলে অনেকে আবার কনফিউশনে পড়ে যাও, সেজন্য 2টা দিয়ে দিয়েছি। ক্লিয়ার? এই দুটো আমাদের খুব ভালো করে মুখস্থ রাখতে হবে। এটা হলো জারক। জারকগুলো খুব সুন্দর করে পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ক্লোরিন, হাইড্রোজেন পারঅক্সাইড, ফেরিক ক্লোরাইড। এখন আমি যেটা শিখাবো সেটা হলো বিজারক। জারক ইলেকট্রন গ্রহণ করে, তাহলে বিজারক কী করবে? ইলেকট্রন গ্রহণ করবে না ত্যাগ করবে? অবশ্যই ইলেকট্রন ত্যাগ করবে। তোমাদের এই কয়েকটা বিজারকের নাম মুখস্থ রাখতে হবে, কারণ এগুলো আমাদের পরীক্ষায় বারবার করে আসে। আচ্ছা, এখানেও একটা বাদ পড়েছে, সেটা হলো অক্সালিক অ্যাসিডের। অক্সালিক অ্যাসিডটা বাদ পড়েছে। আচ্ছা, যাই হোক, আমি এটাও দেখাই দিচ্ছি। ওকে, আমি একটু বসে পড়ে, যেহেতু এটা নিচে হয়ে গেছে, বসে বলি। ওকে, এখানে প্রথমটা হলো ফেরাস সালফেট। ফেরাস জারণ মান কত? জারণ মান +2। ওকে, তার +2। ও ইলেকট্রন ত্যাগ করে কয়টা? একটা। মুখস্থ রাখতে হবে, ও ইলেকট্রন ত্যাগ করে কয়টা? একটা। তাহলে একটা ত্যাগ করে কি তৈরি করবে? 3। যেহেতু +2 থেকে একটা ইলেকট্রন ত্যাগ করলে 3+ হবে, তার পরবর্তী জারণ মান কত? 3+। ওকে, তারপর হাইড্রোজেন পারঅক্সাইড, ওর সংশ্লিষ্ট মৌল কি? অক্সিজেন। এই অক্সিজেন জারণ মান কত? -1। আমি এই দুইটা নিয়ে আরেকটু কথা বলবো, তোমাদের অনেকের কনফিউশন হয়, সেটা বোঝানোর জন্য। এটা -1। তো ও যেহেতু এখন বিজারক, অবশ্যই মনে রাখতে হবে এই হাইড্রোজেন পারঅক্সাইড যদি একটা বিজারকের সাথে থাকে তাহলে সে জারক, আর যদি কোনো জারকের সাথে থাকে তাহলে সে বিজারক। একই সাথে জারক এবং বিজারক দুইটা হিসেবেই কাজ করতে পারে। তাহলে ওর জারণ মান কত? -1। -1 একটা ইলেকট্রন ত্যাগ করলে ওর -1 মানে কি একটা বেশি আছে, একটা ত্যাগ করলে কি হবে? 0। এই যে এটা এটা 0 হয়ে গেছে, আর যৌগটা O2। এটা কিন্তু অক্সিজেন, এটা হলো 0। ঠিক আছে, এরপর আমি যেটা শিখবো হাইড্রোজেন সালফাইড। ওকে, H2S, হাইড্রোজেন সালফাইড। এর জারণ সংশ্লিষ্ট মৌল কোনটা? সালফার। এর জারণ মান -2, এখান থেকে চলে আসতেছে -2, সে দুইটি ইলেকট্রন ত্যাগ করে 0, উৎপন্ন হবে কি? সালফার, নর্মাল সালফার। ওকে, আরেকটা হাইড্রোজেন সালফাইড, এটা মনে রাখতে হবে যে এখানে উৎপন্ন যৌগটা যদি সালফিউরিক অ্যাসিড হয় তাহলে সে ইলেকট্রন ত্যাগ করবে 8টা। নর্মালি করে কয়টা? 2টা। এখানে কয়টা করবে? 8টা। এখানে বলে দিবে বিক্রিয়ার মধ্যে যে হাইড্রোজেন সালফাইড থেকে সালফিউরিক অ্যাসিড তৈরি হচ্ছে, তাহলে তোমাকে বুঝতে হবে সে এখানে 8টা ইলেকট্রন ত্যাগ হচ্ছে। তাহলে এখান থেকে ত্যাগ করবে কয়টা? 8টা। 8টা ত্যাগ করে ওর জারণ মান -1, তাহলে -2, 8টা ত্যাগ করলে +6। দেখো এখানে জারণ মান +6। ক্লিয়ার? ওকে, তাহলে এরপরটা হলো পটাশিয়াম আয়োডাইড। তার জারণ মান এখানে সংশ্লিষ্ট হলো -1। আয়োডাইড এর -1, একটা ত্যাগ করে 0, এটা উৎপন্ন করবে আয়োডিন অণু তৈরি করবে। যেহেতু এখানে একটা আয়োডিন দিয়েছি তাই আমি এখানে O2 লিখেছি। এরপর একটা হলো সোডিয়াম থায়োসালফেট। এখানে সংশ্লিষ্ট মূল সালফার। সেই সালফারের সাময়িকভাবে 2টা সালফার মিলে তার জারণ মান +2। ওর জারণ মান +2। তাহলে এখান থেকে আমার ওর জারণ মান, ও ইলেকট্রন ত্যাগ করতেছে কয়টা? বলো। ওকে, এটা হবে -0.5 ইলেকট্রন ত্যাগ করবে, তার জারণ মান 2.5, এর জারণ মান 2.5। ওকে, আমাদের মনে রাখতে হবে সোডিয়াম থায়োসালফেট থেকে এটা উৎপন্ন হয় সোডিয়াম টেট্রাথায়োনেট। আজকের ক্লাসটা শুধুমাত্র যতটুকু পড়ালাম, জারণ বিজারণ হওয়ার জন্য যে বিক্রিয়া দরকার তার আগ পর্যন্ত পড়ানো হয়েছে। তোমাদের এখানে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই তোমরা নেক্সট ক্লাসে বা কমেন্ট বক্সে কমেন্ট করবা। আর এইখানের এইটা বাসায় মিনিমাম 5 বার লিখবা। কয়বার? 5 বার। যদি 5 বার না লিখতে পারো তাহলে এটা মানে এই ধরনের প্রবলেম তোমরা সলভ করতে পারবে না। বুঝতে পেরেছি? ক্লিয়ার কথা? এইখানে কোনো ভেজাল রাখা যাবে না, এই গ্রাফে বা এই টেবিলে কোনো ভেজাল রাখা যাবে না, এটা মাথায় রাখতে হবে। যদি তোমার কোথাও ভেজাল থাকে তাহলে তোমার এটিগুলো মিলবে না, তুমি এগুলো পারবে না। ওকে, সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাস এই পর্যন্তই। আবার নেক্সট ক্লাসে আমরা জারণ বিজারণ কীভাবে করব সেই সম্পর্কে কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব।
ধন্যবাদ। আর সবাই, সবচেয়ে বড় কথা, সবাই বাসায় থাকবে, আর সূর্যের আলোতে কয়েকবার যাবে, একটু কায়িক পরিশ্রম করবে। আর এটা মাথায় রাখতে হবে, আমরা এখন প্যান্ডেমিক সিচুয়েশনে আছি, সরকার তোমাদের কি বলতেছে সেই অনুযায়ী কাজ করবা, কিন্তু নিজের সেফটি সবার আগে। বারবার হাত ধুতে হবে 1 ঘন্টা 2 ঘন্টা পর পর, এটা যাতে অভ্যাসে পরিণত হয়। অভ্যাসে পরিণত হলে সেই জিনিস থেকে তুমি খুব সহজেই বের হবে না, সেই কাজটা বারবার করবা। ওকে, ধন্যবাদ সবাইকে। আর সবাইকে আবারও বলতেছি, সবাই সবার জন্য দোয়া করব, আমাদের দেশ যাতে অনেক দ্রুত সুস্থ হয়ে যায়। ওকে।